গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের 3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে 2 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আর এছাড়াও আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। এছাড়া আমরা এই অধ্যায়ের প্রতিটা বিষয়কে খুব সহজে বুঝিয়ে দিয়েছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের পার্থক্য কী। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা এরকমভাবেই থাকবে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আমাদেরকে লিখতে হবে। এগুলো লেখার সময় আমাদেরকে উত্তরগুলো যখন আমরা লিখব তখন আমরা কিন্তু পার্থক্য আর এমনি লিখব না, আমরা পার্থক্যের বিষয় করে আমরা পার্থক্যগুলোকে লিখব। বিষয়গুলো আমরা পার্থক্য লেখার সময় পাশে লিখে দেবো। ঠিক আছে, তাহলে যেমন প্রথম পয়েন্ট যেটা আমরা লিখব সেটা হচ্ছে সংজ্ঞাটা আমরা লিখব। তাহলে সংজ্ঞা বলে আমরা একটা পার্থক্যে যখন আমরা ছক করব তার আগে একটা খাতার একদম বাঁ দিকে আমরা একটা বিষয়ের ঘর করব, সেখানে আমরা সংজ্ঞা বলে এটা লিখব, তারপরে আমরা সেই জিনিসটা লিখব। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে হবে সেটা হচ্ছে যে সংজ্ঞা, যে বায়ুর জন্য সমুদ্রের জল এক স্থান থেকে এক স্থানে যখন ওঠানামা করে তখন সেটাকে কি বলে, তখন সেটাকে বলে সমুদ্র তরঙ্গ। আর সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্র স্রোত হচ্ছে যে নিয়ত বায়ু প্রবাহ, পৃথিবীর আহ্নিক গতি, এইসবের জন্য সমুদ্রের জল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় বা যাওয়া আসা করে তখনই সেটাকে কি বলে, তখনই সেটা হচ্ছে সমুদ্র স্রোত। ঠিক আছে, এটা একটা বলতে হবে। আর এরপরে হচ্ছে নিয়ন্ত্রক, এগুলো কারা এগুলোকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই সমুদ্র তরঙ্গকে কে নিয়ন্ত্রণ করে? বাতাসের দিক, বাতাসের গতিবেগ, এগুলোকে সমুদ্র কেমন গভীরে আছে সেইগুলোই সমুদ্র তরঙ্গকে নিয়ন্ত্রণ করে। আর সমুদ্র স্রোতকে কে নিয়ন্ত্রণ করে? পৃথিবীর এই নিয়ত বায়ু প্রবাহগুলো, পৃথিবীর আহ্নিক গতি, সমুদ্রের জলের উষ্ণতা, লবণতা, এইগুলো সমুদ্রের স্রোতকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, বা ঘনত্ব কেমন থাকে সেইগুলো। ঠিক আছে, আর এরপরের যেটা, তাহলে এই দুটো পয়েন্ট হয়ে যাবে। এরপরে তোমরা যেটা লিখবে 3 নম্বর পয়েন্ট, প্রভাব। প্রভাব মানে এটার জন্য কি হয়, সমুদ্র তরঙ্গের জন্য কি হয়। সমুদ্র তরঙ্গে ভূমিরূপ কিছু দেখতে পাওয়া যায় সমুদ্রের উপকূলের পাড়গুলোতে, সেখানে কিছু ভূমিরূপ দেখতে পাওয়া যায়। আর সমুদ্র স্রোতের জন্য কি হয়, সমুদ্র স্রোতের এটা উপকূল, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে জলবায়ুর কিছু পরিবর্তন সেটা দেখতে পাওয়া যায় এগুলো। ঠিক আছে, আর অবস্থান কোনটা কোথায় দেখা যায়, সমুদ্র তরঙ্গ সেটা দেখা যায় কোথায়, সমুদ্র তরঙ্গ এটা উপকূলের কাছাকাছি সমুদ্রের পাড়ে দেখতে পাওয়া যায়। আর সমুদ্র স্রোত দেখা যায় সমুদ্রের উপকূল থেকে একদম অনেক দূরে মাঝ সমুদ্রে, গভীর সমুদ্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এগুলোই বলবে। ঠিক আছে, আর এরপর যেটা আছে সেটা হচ্ছে যে ভরা কোটাল আর মরা কোটালের পার্থক্য এটা। ঠিক আছে, তাহলে এখানে পার্থক্য, আর এখানে তোমাদের আর এই সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোত এই ছবিগুলো যদি তোমরা পারো তাহলে তোমরা অবশ্যই একটু এঁকে ফেলবে। ঠিক আছে, ছবিগুলো খুব সহজ। এটা শুধু একটা লাইন টানা, আর এটা একটা এরকম বাঁকা দাগ টানা, কিছুই নয়। আর এটা নিচে অবশ্যই লিখবে সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, এরকমভাবে। ঠিক আছে, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভরা কোটাল মরা কোটালের পার্থক্য এটা। ঠিক আছে, তাহলে ভরা কোটাল মরা কোটাল কীরকম এটা, আর এখানেও ওই আগের মতোই একই পার্থক্যের বিষয় থাকবে, সংজ্ঞা, অবস্থান, প্রভাব, এগুলো এখানে বলতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা বলবো ভরা কোটাল। আর এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে 2023-এ এসেছিল, যে ভরা কোটাল আর মরা কোটাল এইভাবে দেয়নি, একটু ঘুরিয়ে দিয়েছিল, ভরা জোয়ার আর মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো, এইরকমভাবে কোশ্চেনটা কিন্তু মাধ্যমিকে 2023-এ এসেছিল। ঠিক আছে, সেই জন্য এটা আমাদের ভালোভাবেই তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে তাহলে কোনটা কবে হয় সেটা আগে বলতেই হবে। ঠিক আছে, তাহলে ভরা কোটাল হচ্ছে যে অমাবস্যা আর পূর্ণিমাতে যে অনেক প্রচণ্ড জোয়ার হয়, সেটাই হচ্ছে ভরা কোটাল বা ভরা জোয়ার।
আর মরা জোয়ার হচ্ছে বা মরা কোটাল কৃষ্ণ আর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয়। এগুলো আমরা শর্ট কোশ্চেন যখন করিয়েছিলাম তখনও বলেছি। আর এরপরে যেটা আছে সেটা কি, সেটা পয়েন্টটা হচ্ছে অবস্থান কী রকম থাকে। পৃথিবী, সূর্য আর চাঁদ একই সরলরেখা মানে 180 ডিগ্রি একদম সোজাসুজি থাকে। আর মরা কোটাল বা মরা জোয়ার চাঁদ ও পৃথিবীর সাপেক্ষে সমকোণে মানে 90 ডিগ্রিতে থাকে। দেখো এখানে তোমাদের আমি ছবিতেও এঁকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ভরা জোয়ার এইটা, আর এটা হচ্ছে আমাদের মরা জোয়ার। এখানে দেখো পুরো 90 ডিগ্রি, এটা একদম সোজাসুজি আছে, এটা 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, এইগুলো অবশ্যই বলতে হবে। ঠিক আছে, আর কি, আর এখান থেকে প্রভাব বলতে হবে বা কেমন হয়। পূর্ণিমা অপেক্ষায় পূর্ণিমার থেকে অমাবস্যায় ভরা জোয়ার অনেক বেশি হয়, সেদিন অনেক বেশি ঢেউ থাকে বা জলের স্রোত থাকে। আর এর মরা জোয়ারে কী হয়, সমুদ্রে যখন জলের পরিমাণ কমে যায় তখন কি হয়, স্বাভাবিকের তুলনায় কত কমে যায়, 20% মানে আগেকার দিনে যেরকম জোয়ার হয়েছিল তার থেকে মরা জোয়ারের দিনে 20% স্রোত বা ঢেউ কম থাকে। ঠিক আছে, এটা বলতে হবে। এভাবেই তোমরা তৈরি করবে এগুলো। আর এগুলো তোমরা বাড়িতে অবশ্যই লিখে অভ্যাস করবে, আর তাহলে তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের পার্থক্য। ঠিক আছে, মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার, এটাও একটা এখানে ছবি আঁকা আছে, তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। এখানেও সেই একই বিষয় দিয়ে, পার্থক্যের বিষয় দিয়ে সংজ্ঞা তাহলে কি, মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার, তাই তো? ঠিক আছে, তাহলে এটা কবে হয় সেটাই আগে বলতে হবে। ঠিক আছে, মুখ্য জোয়ার হচ্ছে যে বা জিনিসটা কি, পৃথিবীর যে অংশের সামনে চাঁদ চলে আসে সেখানে যে জোয়ার হয় চাঁদের আকর্ষণে, সেটাকেই কি বলে, সেটাই হচ্ছে যে মুখ্য জোয়ার। ঠিক আছে, আর গৌণ জোয়ার কি, গৌণ জোয়ার হচ্ছে যেখানে মুখ্য জোয়ার হলো তার ঠিক উল্টো দিকে 180 ডিগ্রির কোণে যে জোয়ারটা হয় সেটাকেই কি বলে, সেটাই হয়ে যাবে গৌণ জোয়ার। ঠিক আছে, দেখো এখানে ছবিটা এঁকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এই জায়গাটায় মুখ্য জোয়ার হয়েছে এখানটায়, আর ঠিক এর উল্টো দিক মানে এখানটা কি হয়েছে, গৌণ জোয়ার, এটাই হয়। ঠিক আছে, আর এটা চাঁদের আকর্ষণেই কিন্তু এই জিনিসটা হয়, এটা বলবে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে শক্তি কোণটা কেমন থাকে এটাতে, চাঁদের আকর্ষণে এই জোয়ার হয় বলে একে চান্দ্র জোয়ার বা প্রত্যক্ষ জোয়ারও বলে। ঠিক আছে, তাহলে এর শক্তি মোটামুটি একটু বেশি থাকে। আর এটা গৌণ জোয়ার কেন, পৃথিবীর যখন ঘোরে সে আহ্নিক গতির জন্য যে কেন্দ্রাতিক বল থেকে একটা শক্তি বেরোয়, শক্তি তৈরি হয় সেখান থেকে, তার জন্যই কিন্তু এই গৌণ জোয়ারটা হয়। ঠিক আছে, আর এরপর এটা আর কি, আর এই জোয়ারের, মুখ্য জোয়ারের শক্তি কিন্তু অনেক বেশি, প্রভাব আর তীব্রতা অনেক বেশি, আর গৌণ জোয়ারের কিন্তু তীব্রতা অনেকটা কম। এগুলো এইভাবেই তোমরা তৈরি করে ফেলবে। ঠিক আছে, ছবিটা অবশ্যই আঁকবে, যারা ছবি আঁকতে পারো তারা আঁকবে, যারা আঁকতে পারো না তারাও আঁকবে, কেননা ছবিটা আঁকা কিন্তু কোনো ব্যাপারই নয়, খুব সহজ। যারা কম্পাস নিয়ে গোল আঁকতে পারো তারাই কিন্তু ছবিটা এঁকে ফেলতে পারবে। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে অমাবস্যার জোয়ার অপেক্ষায় পূর্ণিমার জোয়ার শক্তিশালী হয় কেন, বা এটা আরেকটু ঘুরিয়ে দিতে পারে যে পূর্ণিমার চেয়ে ভাষাটা বা বাক্যটা, পূর্ণিমার চেয়ে অমাবস্যার জোয়ার কেন শক্তিশালী হয়। তাহলে আসল কথা হচ্ছে যে অমাবস্যাতেই জোয়ারটা শক্তিশালী হয়। কেন হয়, কারণ হচ্ছে যে পৃথিবী চারিদিকে চাঁদের ঘোরার জন্য কিন্তু চাঁদের অবস্থার পরিবর্তন হয়, চাঁদ সবসময় একই জায়গায় থাকে না। ঠিক আছে, তাহলে অমাবস্যায় কী হয়, অমাবস্যায় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, একটা সরলরেখায় থাকে। এর ফলে কী হয়, এর ফলে পৃথিবীর কোনো স্থানের উপরে চাঁদ আর সূর্য তখন একসঙ্গে আকর্ষণ করে, তাই সেই জন্য জোয়ারটা অনেক বেশি হয়, এটা একটা। আর অন্যদিকে পূর্ণিমাতে কী হয়, পূর্ণিমাতে তখন চাঁদ আর সূর্যের মাঝখানে পৃথিবী এক সরলরেখায় থাকে, তাই পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণ পরস্পর বিপরীতে কাজ করে, তাই জোয়ারটা একটু কম হয়। এই কারণেই পৃথিবীর এই পূর্ণিমার থেকে অমাবস্যার জোয়ার অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।